দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। দর্শক, রাউন্ড টেবিলে আমরা সমসাময়িক বিষয়ে কথা বলে থাকি। আর আজকে যে বিষয়ে কথা বলবো বুঝতেই পারছেন, গত 11 জুন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জাতীয় সংসদে যে বাজেটটি পেশ করেছেন, এই বাজেটের খাতভিত্তিক আলোচনা করব। আমাদের সঙ্গে চার খাতের চারজন বিশিষ্ট মানুষ আছে। আমি প্রথমে পরিচয় করিয়ে দিয়ে শুরু করতে চাই। আমার ঠিক ডানে আছেন একজন কৃষিবিদ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা জনাব KSM মুস্তাফিজুর রহমান, সভাপতি বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে আমরা বামা বলে থাকি। ঠিক তার পরেই আছেন জনাব স্নেহাশিস বড়ুয়া, কর ও আর্থিক পরামর্শদাতা। আমার সর্ববায়ে আছেন জনাব মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, MD এবং CEO রুটস গ্রুপ অফ কোম্পানিজ, তিনি একজন আমদানি এবং রপ্তানিকারক। আর আমার ঠিক বায়ে আছেন SBSC ব্যাংক লিমিটেড, এই ব্যাংকের চেয়ারম্যান জনাব প্রকৌশলী মোহাম্মদ মোখলিসুর রহমান। আপনাদের চারজনের প্রতি কৃতজ্ঞতা জানাই, স্বাগত জানাই চ্যানেল আই স্টুডিওতে। আমি শুরু করতে চাই KSM মুস্তাফিজুর রহমান আপনাকে দিয়ে, কারণ কৃষি বাংলাদেশের প্রাণ। আমাদের খায়ে পড়ে যে খাতটি বেঁচে রেখেছে সেটি কৃষি এবং অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আমি স্ট্রেইট বাজেট আলোচনা যেহেতু শুরু করে দেই, আপনি দীর্ঘদিন ধরে আমাদের যে কৃষি খাতের খুব অত্যাবশ্যকীয় পণ্য অর্থাৎ কীটনাশক এবং বালাইনাশক উৎপাদন করেন এবং এটির নিয়ে আপনি আন্দোলনও করছেন বিদেশি কোম্পানির বিরুদ্ধে। তো সেই আন্দোলনে এবার আপনি অনেকটা সফল হয়েছেন। এই সরকার আপনাদের আন্দোলন বা দাবি দেওয়ার প্রেক্ষিতে কাঁচামাল আমদানিতে যে আপনারা খুব বৈষম্য বা হয়রানির শিকার হচ্ছিলেন ভ্যাট নিয়ে, কর নিয়ে, সেটি প্রত্যাহার করেছে 32টি কাঁচামালে। তো সরকারের প্রতি নিশ্চয়ই আপনারা কৃতজ্ঞ থাকবেন। কিন্তু একই সাথে আপনি বলছিলেন যে আরও একটু সুবিধা হলে আপনার বিদেশি কোম্পানি, আমি নাম বলতে চাই না, কিন্তু একটি বড় কোম্পানি বহুজাতিক, তাদের সঙ্গে ফাইট করতে সুবিধা হয়। আর কি চান আপনারা? প্রথমে ধন্যবাদ চ্যানেল আই আমাকে সুযোগ করে দিয়েছে সরকারকে কৃতজ্ঞতা জানানোর। তো মাননীয় অর্থমন্ত্রী মন্ত্রিত্ব নেবার পূর্বে থেকেই তিনি কিন্তু সবসময় ডিরেগুলেশন এবং সেলফ রেগুলেশন এই শব্দটি বলতেন। এবং আগের সময়ে তিনি যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন তখনও আপনি জানেন যে পোশাক শিল্পে কিন্তু উনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছিল, যে কিছু রেগুলেশনকে বেসরকারি খাতে দিয়েছিলেন। তো এবারও আমরা যখন আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা যখন সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, এবং চ্যানেলকেও ধন্যবাদ যে আপনারাও বিভিন্ন সময় এগুলো তুলে ধরেছেন যাতে করে সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেটা হলো যে আমরা 4-5টা জিনিস আমাদের সমস্যা ছিল। বিশেষ করে যারা উৎপাদনকারী, উৎপাদনের ক্ষেত্রে ধরুন কাঁচামাল আমরা আন্তর্জাতিক বাজারে যে বিভিন্ন যাচাই বাছাই করে যে পণ্য ক্রয় করব, কাঁচামাল ক্রয় করব, এটা ছিল না। এটা ছিল হলো একটা কনফাইন করে দেওয়া আছে একটা নির্দিষ্ট জায়গা থেকে, ফলে আমরা প্রতিযোগিতামূলক বাজার থেকে এটা কিনতে পারতাম না। এটা একটা আইনে নাই, বিধিতে নাই। এটা কোনো একটা কমিটি তার কারো একটা কোঠারির স্বার্থকে কেন্দ্র করে এটা করেছে, যেটা সুস্পষ্ট যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নীতিকে কিন্তু ভায়োলেট করে। প্রতিযোগিতার সক্ষমতা আমরা হারায় ফেলছি। একটা অ্যান্টি কম্পিটিশনে এটা আসলে একটা স্থানীয় শিল্প গড়ে উঠতে পারে না, এটা প্রতিযোগিতা বিরোধী। তো আমরা এটা বাণিজ্য মন্ত্রণালয়ে বলার পরে ওরা আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে এটা সিদ্ধান্ত হবার পরে আমরা দেখলাম যে সর্বশেষ যে বাণিজ্য যে আমদানি আদেশ যেটা করেছে সেখানে তারা সুস্পষ্ট বলেছে যে কীটনাশকের এই সোর্সকে আপনি 1-2টোর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবেন না। তো এটা আমাদের মোটামুটি সমাধান হয়েছে। আর বিশেষ করে অর্থমন্ত্রী মহোদয় যেটা করেছেন, এবং NBRকে আমরা ধন্যবাদ জানাবো বা আমার পক্ষ থেকে, আমাদের ধরুন উৎপাদনের কাঁচামালের উপরে আপনার এবং সহযোগী উপাদান মিলেই তো কাঁচামাল। ধরুন 10টা জিনিস লাগে আপনার একটা জিনিস উৎপাদন করতে, 10টা মিলেই হলো কাঁচামাল। তো এর ওপরে 58% পর্যন্ত ডিউটি ছিল, একটা ছাড়া, সক্রিয় উপাদান ছাড়া বাকিগুলোর 58% পর্যন্ত ডিউটি ছিল। ভ্যাট ছিল এর মধ্যে 15%, অথচ ফিনিশ প্রোডাক্টে ভ্যাট ছিল না। তো এই বৈষম্যটা সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে NBR এবং অর্থ মন্ত্রণালয় মিলে এটা আমাদের 36টা উপকরণে আমাদের এটা সম্পূর্ণ প্রত্যাহার করেছে। আমাদের আরও কিছু আছে, আমি ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করেছি। তা আমার মনে হয় যে এই বাজেট পরিপূর্ণ অনুমোদন হবার মধ্যে এটা আমাদের হয়ে যাবে। আর বাকি 2-1টা যেটা আছে সেগুলো আমরা আলোচনার ফাঁকে আমরা বলবো। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি প্রকৌশলী মোখলিসুর রহমান, আপনার কাছে জানতে চাই, আপনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, ব্যাংক মালিকদের যে সংগঠন,
মালিক না বলে আমি ব্যাংক পরিচালক বলতে চাই, সেই সংগঠনের নির্বাহী কমিটিতে আছেন। আপনারা অর্থমন্ত্রীর সঙ্গে বাজেটের আগে দেখা করেছিলেন। কর্পোরেট ট্যাক্স কমানো সহ বেশ কিছু দাবি দেওয়া ছিল, এমনকি 18 কর যে ব্যাংক কোম্পানি আইনে যেটা ইম্পোজ করলো সেইটাও উইথড্র করার কথা আপনারা বলেছিলেন। আপনি যদি একটু বলেন যে প্রস্তাবিত বাজেটে আপনারা যা বলেছিলেন সেটা কতটুকু রিফ্লেক্টেড হচ্ছে, আর যেহেতু বিএনপি সরকার বলেছে যে ডিরেগুলেশন এবং বিনিয়ন্ত্রণকরণ অর্থাৎ ব্যবসা বাণিজ্য সহজ করার, আমারও মনে হয়েছে যে সবচেয়ে ভালো একটা বাজেট এবার সরকার দিয়েছে। আপনার মূল্যায়ন চাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে এখানে ডাকার জন্য কৃতজ্ঞতা, এবং যারা দর্শক টেলিভিশন সামনে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম। দেখেন, আমরা বাজেটের আগে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বসেছিলাম ব্যাংকের যারা ব্যবের তরফ থেকে আমাদের সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আলাপ করার জন্য বেশ কিছু ভালো ভালো পদক্ষেপ সরকারের তরফ থেকে এসছে। আমি যদি সুনির্দিষ্টভাবে কয়েকটা কথা বলি, দেখেন, পুঁজিবাজারে গতি আনার জন্য 4% পয়সা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইন্ডাস্ট্রিগুলোকে চালু করার জন্য যেসব ইন্ডাস্ট্রি একটু কষ্ট পাচ্ছে, আর্থিক কষ্ট পাচ্ছে, বিভিন্ন স্তরে তাদেরকে স্তরভিত্তিক তাদেরকে ম্যানেজ করার জন্য সুন্দর হোমওয়ার্ক করে কিছু পয়সা ছাড় করার ব্যবস্থা করা হয়েছে। এসব ভালো ভালো কাজ করা হয়েছে। কিন্তু এখানে একটা বিষয়ে আমরা মন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিছু কিছু ব্যাংক সাফার করছে। তারল্য সংকটের কথা বলেছেন? তারল্য সংকটের তারল্য সংকট তো একটা সমস্যা রয়ে গেছে, এটা ডে টু ডে ম্যানেজ করতেছেন রেগুলেটর। আরও কিছু প্রভিশনের সমস্যা আছে। আমি একটু স্পেসিফিক যদি বলি, আমরা চেয়েছিলাম যে ব্যাংকের আমাদের এখানে নিয়মটা হচ্ছে যখনই আপনার কোনো পার্টি ফেল করে, সেল হয়ে যায়, তখন একটা বৃহৎ অংশ পয়সা সরকারের ঘরে প্রভিশন হিসেবে রাখতে হয়। কিন্তু আমাদের প্রস্তাব ছিল যে এই পয়সাটা আফটার ডিডাকশন অফ ট্যাক্স নেট প্রফিট থেকে যেতে হয়। তো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে ঘটনা ঘটেছে আমরা পুরো দেশ আমরা জানি। আমাদের প্রস্তাব ছিল যে আপনারা পয়সাটা রাখেন, কিন্তু অপারেটিং প্রফিট থেকে রাখেন, তাহলে পরে আমরা 30% এখান থেকে কভার করতে পারি। কারণ কিছু ব্যাংক তো আপনার প্রভিশন নিয়ে বেশ ভালো কষ্টের মধ্যে আছেন। আরও কিছু এরকম প্রস্তাবনা ছিল। তবে আমরা খুব আশাবাদী রেগুলেটর, সরকার এগুলাকে সব গতিশীল করার জন্য যেসব জায়গায় যেসব অ্যাড্রেস করা দরকার সেগুলা নিয়ে খুব সুন্দর হোমওয়ার্ক করছেন এবং সময়ে সময়ে সেগুলা পাবলিকলি নিয়ে আসছেন। এটা একটা সুন্দর উদ্যোগ হচ্ছে। জি, আমি আবার আপনার কাছে শুনবো। আমাদের সঙ্গে আরও একজন ব্যবসায়ী আছে, ওনার কথা শুনে তারপর আমি কর এবং ভ্যাট বিষয়ে আপনার বিশেষজ্ঞ মতামত আমি জানতে চাইব। জনাব ওয়ালিউল ইসলাম, আপনি বেশ কয়েকটি অগ্রগণ্য চেম্বারের সদস্য বাংলাদেশে, ঢাকা চেম্বার, চ্যাম সহ একটি বিদেশি চেম্বারেরও সদস্য দেখলাম আপনার কার্ডে। আপনারা এই বাজেটটি, সরকার বলছে যে ব্যবসা বান্ধব একটি বাজেট এবং ব্যবসা সহজ করার কথা, সবচেয়ে বড় যে কথাটা। আপনি যেহেতু প্রত্যক্ষভাবে আমদানি এবং রপ্তানি এই দুই বাণিজ্যের সঙ্গেই আছেন, এই ডিরেগুলেশনের যে আকাঙ্ক্ষা অর্থমন্ত্রী এই বাজেটে বক্তৃতার মাধ্যমে বলেছেন, সেইটা আপনি কতটুকু উপকার পাবেন বলে ব্যবসায়ীরা, আপনার মূল্যায়নটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আমাকে এই চ্যানেলের এই প্রোগ্রামটায় নিয়ে আসার জন্য। আর সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম যারা দর্শকরা দেখবেন সবাইকে। অ্যাকচুয়ালি বাংলাদেশ নতুন গভর্নমেন্ট যে বাজেটটা করছে 9.38 লাখ কোরের, এটা একটা বড় চ্যালেঞ্জ এবং তাদের এই বড় একটা বাজেট, বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বড় বাজেট। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা দেশকে ডেভেলপমেন্ট করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অনেস্টি। আমি অনেক কিছু দিতে চাইছি, দিব, এটা হচ্ছে বড় ব্যাপার হচ্ছে অনেস্টি। সেই ক্ষেত্রে কতটুকু অনেস্টি ধরে রাখতে পারবে, ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমাদের দেশটা এলডিসি গ্র্যাজুয়েশনে
যাচ্ছে এবং আমরা আরও 2 বছরের জন্য সময় চেয়েছি। একটা জিনিস দেখেন, এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে আমাদের এই রিজনে যারা আছেন তাদের সাথে আমাদের ফাইট করতে হবে প্রাইজিংয়ে। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন আমাদের এনবিআরের যে কাস্টমস ডিউটি ট্যারিফ, যেটা আনক্লিয়ার একটা ট্যারিফ, তো এই আনক্লিয়ার ট্যারিফ প্লাস আমাদের ব্যাংক যে হাই ইন্টারেস্ট, এটা এই রিজনে এত হাই ইন্টারেস্ট রেট ব্যাংকে নাই কোথাও। এই দুটা একসাথে কম্বাইন করে আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশনে যে চ্যালেঞ্জে যাব, কতটুকু সাকসেস হতে পারবো এটা আসলে ভাবার বিষয়, কারণ আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্ক ওইভাবে স্ট্রং না। ওকে, আপনি কোন সেক্টরকে মিন করছেন? আমি তৈরি পোশাকে তো আমাদের একসময় ছিল না, কিন্তু এখন তো আমরা 30 to 40% তো আমরা সাপোর্ট ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে পাই। জি, তো 30 থেকে 40% তো এনাফ না। নট এনাফ, কিন্তু উই আর মুভিং আচ্ছা। ফরওয়ার্ড। ঠিক আছে, আপনি দেখেন যেসব ডেভেলপমেন্ট কান্ট্রি তারা কোনো না কোনো সময় তারা কিন্তু তৈরি পোশাকে ছিল, তারপরে আস্তে আস্তে তারা চেঞ্জ করছে, ডাইভার্ট করে টেকনোলজিতে চলে গেছে। টেকনোলজিতে যে বিভিন্নভাবে অনেক তারা প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু এখন ওয়ার্ল্ডে তারা অনেক বড় হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কে দুর্বল থাকার কারণে অনেক ক্ষেত্রেই ট্যারিফ, খুব হাই ট্যারিফ। ওকে ওকে, জনাব ওয়ালিউল ইসলাম, আমি আপনার কাছে আবার আসবো। আমি আমাদের সঙ্গে একজন কর আর্থিক পরামর্শদাতা আছেন, একজন কর বিশেষজ্ঞ আছেন। আপনি 3 জন ব্যবসায়ীর বক্তব্য শুনেছেন। একই সঙ্গে আপনি বাজেট নিয়ে আজকে সকালেও একটি আলোচনায় ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের। আমার 2টা প্রশ্ন আছে আপনার কাছে, যেটি নিয়ে আমরা একটু কনফিউজ। একটা হচ্ছে যে সঞ্চয়পত্র নিয়ে আসলে কি আমরা বুঝতে পারলাম না, মানে এটা কি কর বাড়লো না কমলো, কি সুবিধা হবে নাকি অসুবিধা হবে, এটা একটু ক্লিয়ার করবেন দর্শকদের জন্য। আরেকটি হচ্ছে অপ্রদর্শিত অর্থ বৈধ করার যে সুযোগ, সেটা কি আছে নাকি নাই, বা কি, এই দুইটা একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আসলে আপনি যে 2টো প্রশ্ন করেছেন, এই 2টো প্রশ্ন গত 3 দিন ধরে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন জায়গা থেকে আসলে করছে। তো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি, বিভিন্নভাবে লিখে সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করেছি। তো তারপরও দেখা যাচ্ছে যে স্টিল কনফিউশন ইজ দেয়ার। খুবই স্বাভাবিক যে এক বিষয়ে যখন অনেকজন কথা বলে, তার মানে নিশ্চয়ই এখনও পর্যন্ত আমরা কনফিউশনটা দূর করতে পারিনি। তো আসলে দেখেন, সঞ্চয়পত্র হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা মার্জিনাল পিপল যারা আছে তারা মনে করেন যে এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট ইনস্ট্রুমেন্ট টু ইনভেস্ট। আমি যদি মার্জিনাল চিন্তা করি, কারণ যারা ধরেন পেনশনে যাচ্ছেন, অবসর নিচ্ছেন, তারা মনে করেন যে না, আমরা এত রিস্কি ভেঞ্চারে যাব না, আমরা হয়তো ব্যাংকিং সিস্টেমে থাকতে চাই, যদি সারপ্লাস কিছু থাকে বা মিনিমাম যতটুকু পারা যায় অতটুকু আমরা সঞ্চয়পত্রে রাখতে চাই। আবার যারা মধ্যবিত্ত যারা আছেন, চাকরিজীবী, তারাও সেফার ইনস্ট্রুমেন্ট মনে করেন। আর উচ্চবিত্তরা তো আসলে অনেক টাকা সঞ্চয়পত্রে ইনভেস্ট করা যায় না, স্বাভাবিক তাদের জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট থাকে। তার মানে এই সঞ্চয়পত্রের ক্রেতা কিন্তু নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই কিন্তু আছে। তো আমরা যেটা দেখেছি 2019 সালের ফাইন্যান্স অ্যাক্ট যখন হয়, তখন সঞ্চয়পত্রের উপরে আপনার যে ট্যাক্স ডিডাকশন এট সোর্স, এই হারটা 5% থেকে 10% করে দেয়, মানে টিডিএস রেটটা 5 থেকে 10% করে দেয়। তখন একটা কথা ওঠে যে না, আসলে যারা পেনশনার তাদেরকে যদি 10% ট্যাক্স কাটা হয় তাহলে এটা তাদের জন্য অনেক বার্ডেনসাম হবে। তখন বলা হলো যে না, আমরা এই 5 লাখ টাকা পর্যন্ত যাদের সঞ্চয়পত্র আছে তাদের থেকে আমরা উৎসে কর কাটবো না। তো এখন দেখেন, এই যে 5 থেকে 10% হয়েছে, এটা 2019 সালের ঘটনা। এর মধ্যে অনেক পানি বয়ে গেছে। 2023 সালে আমাদের নতুন আইন এসছে, হয়তো ধারাটা পরিবর্তন হয়েছে, কিন্তু ওই 10% ট্যাক্স রেট কিন্তু 10%ই আছে। আর এবারের অর্থ বিলে আমি এখনও পর্যন্ত কোনো প্রভিশন দেখি নাই যেখানে বলা হচ্ছে যে সঞ্চয়পত্রের উপরে ট্যাক্সের হার বেড়ে গেছে। আসলে সঞ্চয়পত্রের উপরে ট্যাক্সের হার বাড়েনি, মানে টিডিএস রেটটা বাড়েনি। এবারে যে বিধানটা করেছে সেটা হলো, সঞ্চয়পত্র থেকে যদি 10% ট্যাক্স কাটা হয়, আগে আইনে বলা ছিল এটা ফাইনাল ট্যাক্স, মানে এটা যেই পাক, ধরেন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত যেই পাক, যার 50 লাখ টাকা সঞ্চয়পত্র আছে, সে যদি 5 লাখ টাকা ইনকাম করে, তাহলে এই যে 10% ট্যাক্স কাটা হয়েছে ওদের একটা ফাইনাল। আবার যিনি 5 লাখ টাকা ইনভেস্ট করে 50,000 পেয়েছে, তার থেকে যে 5,000 টাকা ট্যাক্স কাটা হয়েছে ওইটাও ফাইনাল, মানে যেই কিনুক ওই 10% কাটা হলে ফাইনাল ছিল। এবারের অর্থ বিলে বলছে যে এটা ফাইনাল ট্যাক্স নয়, এটা অ্যাডভান্স ট্যাক্স। কারণ আমরা এবারের আইনে একটা প্যারাডাইম শিফট দেখেছি যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, এনবিআর চেয়ারম্যান মহোদয়, আমরা বলবো যে এটা ব্যবসায়ী কমিউনিটি এটা রিয়েলাইজ করবে হয়তো আগামী বছর যে এটা কতটুকু কমফোর্টিং, কারণ তারা মিনিমাম ট্যাক্স থেকে, ফাইনাল ট্যাক্স থেকে অ্যাডভান্স ট্যাক্সে চলে গেছে। তো এটা দিয়ে কি বোঝায়?
এটা দিয়ে বুঝায় যে ধরেন যিনি ধরেন 10 লাখ টাকা সঞ্চয়পত্র রেখেছেন, ওনার যদি 1 লাখ টাকা যদি ইনকাম থাকে, ওই যে 10,000 টাকা কাটা হয়েছে, তাহলে 1 লাখ টাকা ইনকাম হলে উনি কি করযোগ্য আয়ের মধ্যে পড়েন? যেখানে আপনার আইনই বলেছে 3,75,000 না হলে আপনার কি দিতে হবে না, কোনো কর দিতে হবে না। তো সরকার বলছে যার কোনো কর দায় নাই সে কেন কর দিবে? আমি যদি অতিরিক্ত কর কেটেও থাকি, উনি যখন রিটার্ন দিবেন তখন সরকার বিধান করেছে যে 120 দিনের মধ্যে রিটার্নটা প্রসেস হবে এবং 60 দিনের মধ্যে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে যে 5,000 বা 10,000 টাকা ট্যাক্স কাটা হয়েছে এটা ফেরত দিবে। দিস ইজ দ্য কমিটমেন্ট ফ্রম দি গভর্নমেন্ট, যে তারা এটাতে বদ্ধপরিকর। তাহলে দেখেন যারা স্বল্প আয়ের মানুষ আছেন তারা কিন্তু কর ফেরতটা অটোমেটিক পাবেন। কিন্তু চিন্তা করেন এমন একজন ব্যক্তি যিনি 30% রেটে ট্যাক্স দেন, যার 50 লাখ টাকা সঞ্চয়পত্র আছে, মানে এবং ওখান থেকে উনি 5 লাখ টাকা ইনকাম করেছে, তো ওনার থেকে যদি 10%ও কাটা হয়, সরকার বলছে যেহেতু তুমি আয় বেশি করছো, স্বাভাবিক প্রোগ্রেসিভ সিস্টেমে যার আয় যত বেশি সে ট্যাক্স তত বেশি দিবে। তো তার মানে যিনি 30%-এ আছেন উনি যখন অ্যাডভান্স ট্যাক্স দিবে বা রিটার্ন ফাইল করবে, তাকে রিমেইনিং যে 20% ট্যাক্সটা আছে এটা তাকে কিন্তু কি করতে হবে, আপনার জমা দিতে হবে। তার মানে যার আয় বেশি 10%-এর বেশি স্ল্যাবে যারা আছে তাদেরকে অতিরিক্ত কর দিতে হবে, 10%-এর নিচে যারা আছে তারা ইদার ফেরত পাবে অথবা কোনো টাকা দিতে হবে না। সো আমরা যদি আইনকে ইন্টারপ্রিট করি এটাই হচ্ছে আইন। তবে এখানে একটা এই রিপোর্টটা হওয়ার পর বেশ কয়েকজন সাংবাদিক আমাকে বিভিন্ন ক্লিপস পাঠিয়েছেন। ওনারা বলছেন দাদা আপনার লিগেলি আপনার ইন্টারপ্রিটেশন ইজ কারেক্ট, এখানে কোনো ইনকারেক্ট নাই, দ্য প্রবলেম লাইজ ইন দ্য সিস্টেম। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর নাকি 2026 সালের মার্চ মাসে এসে তাদের সিস্টেমে ওই 5% রেটটাকে 10% করেছে। মানে সিস্টেম আইনে আছে 10%, অধিদপ্তরে নাকি এটা 10% না দিয়ে নাকি 5% করেছে। এটা সাংবাদিকরা আমাকে বলেছে, আমি এখনো পর্যন্ত দেখিনি। তাহলে দেখেন এটা তো আমরা জানি আমাদের ইমপ্লিমেন্টেশন ফেলিয়ার অনেক বেশি। আমরা আইন করি, আইনটা যথাযথভাবে প্রয়োগ হয়েছে কিনা এই যে এটা কিন্তু অনেক ক্ষেত্রে মনিটরিং করি না। তো স্বাভাবিক গত বছর যখন আপনার এই আয়টা ছিল সরকার কত ট্যাক্স কেটেছিল, মানে সঞ্চয় অধিদপ্তর 5% কেটেছে, তো এবার যখন মার্চে যখন এটা করে দিচ্ছে তো স্বাভাবিক এখন আপনি দেখছেন আপনার 10% কেটে ফেলতেছে। সো তার মানে হয়তো অনেকে মনে করছে যে না আইন পরিবর্তন হয়েছে, আসলে আমি যতটুকু দেখেছি এটা আইনের পরিবর্তন না, এটা একটা সিস্টেমের কারণে হয়তো কি আপনি দেখবেন হয়তো গতবার ট্যাক্স কম কাটা ছিল এবার ট্যাক্সটা হয়তো কি বেশি কাটবে, এটাই ছিল বিধান আর কি সঞ্চয়পত্র নিয়ে। আমি জি, কালো টাকা নিয়ে বা কালো আমরা কি অপ্রদর্শিত অপ্রদর্শিত অর্থ নিয়ে, হ্যাঁ। এটা নিয়ে আবার একটু আসছি। আমি যারা ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, আপনার কাছে আরেকটা বিষয় একটু অ্যাড্রেস যদি আপনি করেন, বাজেটের সাথে সরাসরি সম্পর্কিত না কিন্তু ব্যাংকিং খাতে এক ধরনের অস্থিরতা চলছে। আমরা দেখছি যে সরকারের তরফ থেকে সেটা অস্থিরতা দূর করারও একটা উদ্যোগ আছে। ব্যাংকিং খাতে আপনার যে এক্সপেরিয়েন্স সেই জায়গা থেকে বলবেন যে এটা যদি কোনোভাবে ডিস্টার্বড হয় তাহলে তো আমাদের পুরো অর্থনীতি বিপর্যয়ের মধ্যে পড়ে। সেইখান থেকে বিএবির তরফ থেকে আপনারা কি চিন্তা ভাবনা করছেন বা আপনাদের রোলটা কী হবে? এখানে ব্যাংকিং সেক্টরে যা ঘটেছে বাংলাদেশে সেটা তো আমরা মনে হয় ইতিমধ্যে যা লুকানো ছিল সবই প্রদর্শিত হয়েছে এবং এটা সত্য যে 1/3 প্রায় 5 লাখ কোটি টাকার উপরে চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, জি। এটা চলে গেছে। এখন এর ফলে যে ঘটনাটা ঘটেছে অসংখ্য ব্যাংকের তার টোটাল ডিপোজিটের একটা বৃহৎ অংশ সে হারিয়ে ফেলেছে। এই সমস্যার সমাধান অনেকগুলা স্টেপে করতে হবে, এটার জন্য থিঙ্ক ট্যাঙ্ক লাগবে। তবে আশাব্যঞ্জক হচ্ছে এই সরকার এ বিষয়ে কাজ করছে, গভীরভাবে কাজ করছে। আমি কয়েকটা এক্সাম্পল দিই কাজ করার সিম্পল। আগে ধরেন আমাদের ব্যাংকিং রেগুলেটরের তরফ থেকে বলা ছিল যে তুমি ফেল করলে পরে তুমি যেখানে ফেল করবা অত টাকা তোমাকে প্রভিশন রাখতে হবে। ব্যাসেল বলে একটা মেথড ছিল যেটা আপনিও জানেন। নতুন করে ব্যাংক গভর্নমেন্ট রেগুলেটর বলতেছে যে না, মূল্যায়ন পদ্ধতিটা আমরা চেঞ্জ করব, এটা রিস্ক ওয়েটেড বেসিসে। মনে করেন যে আমার জন্য ব্যবস্থাপত্রটা হবে একটা রিস্ক অ্যানালাইসিসের মেথডে মাধ্যমে যে আমার প্রভিশন কতখানি হবে সেটা ওয়েটেড, সেটা আরেকজনের সাথে নাও হতে পারে। সেজন্য সরকার 7-8টা কোম্পানিকে কনসালটেন্ট হিসাবে অ্যাপ্রুভ করেছে, যাদের সাথে আমাদেরকে কাজ করতে হবে, করে আমাদেরকে একটা ডাটা দিয়ে একটা ওয়েটেজ মেথড বের করা হবে।
যে ঘটনা ব্যাংকিং সেক্টরে ঘটেছে এটা থেকে বের হওয়া কিছু ব্যাংকের জন্য একটা শর্ট টার্ম পলিসির মধ্যে বেরিয়ে যাবে। কিছু ব্যাংক যার ক্ষতর গভীর যত বেশি তার একটা লং টার্ম প্রসেসের মধ্যে যাবে। এভাবে ছাড়া আর পুরো ব্যবস্থাপত্রটা আপনি জানেন যে আমাদের দেশের এখনও শিল্প বলেন যা ফান্ডিং প্রসেসটা এখনও সম্পূর্ণ ব্যাংক নির্ভরে আছে, যেটা গ্লোবালি প্র্যাকটিসটা এরম না। যেখানে গ্লোবালি দেখবেন যে এই পয়সার ব্যবস্থাপত্রটা পুঁজিবাজার থেকেই অনেকখানি আসে, সেখানে ব্যাংক একটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে, কিন্তু আমাদের এখানে এখনও সেটা এখানে গড়ে ওঠে নাই। তো আশার দিক হচ্ছে যে পুঁজিবাজারকে গতিশীল করার জন্য আমি বললাম কিছু পয়সা দিয়েছে 4%, আস্থা ফেরত নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং মার্কেটও সেভাবে অ্যাকর্ডিংলি রেসপন্স করতেছে। ব্যাংকিং ব্যবস্থাপত্রের যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, একটা ম্যাথমেটিক্যাল কথা আপনাকে বলি, মনে করেন না বাস্তবতার ফিগারটা এমনই যে বাংলাদেশের ন্যাশনাল ডিপোজিটটা 17 থেকে 18 লাখ কোটি টাকা, এরামই হবে। কেউ হয়তো 17 বলবে, 18 বলবে, এরামই হবে। এর থেকে 5 থেকে 5.5 লক্ষ কোটি টাকা আপনার নাই, তাই তো? তো ব্যাংক কিভাবে ব্যবসা করে? ব্যাংক মনে করেন যে আমি আপনার কাছ থেকে পয়সা নিলাম, নিয়ে ওই ভাইকে দিলাম, দিয়ে আমার যাবতীয় খরচপত্র আপনাকে, এটা শেয়ারিং ব্যবসা, আপনাকে আপনার লাভ বুঝিয়ে দেওয়ার পরে, সকলে বেতনপত্র দেওয়ার পরে আমরা বলি যে আমাদের একটা স্প্রেড থাকে, সেইটাই আমাদের লাভ। সেইখানের অংশীদার সরকার আছে, এটা হলে পরে আবার 40% বা 40 আমাদের ট্যাক্স একটা শেয়ার হোল্ডার আছে, সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করি। তো এটা যদি আপনার মনে করেন যদি একটা আইডিয়াল কন্ডিশন হয় যে এটা CL 2% বা 1% যেটা ইনসিগনিফিকেন্ট অফ লস, তখন কিন্তু আপনি বলতে পারেন যে এই 18 লাখ কোটি টাকার ভিতরে এত কোটি টাকা আপনার নেট ফেরত আসতেছে সিস্টেমের মধ্যে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই 5 লাখ কোটি টাকাকে আগে প্রথমে ম্যানেজ, আপনি 18 লাখ কোটি টাকা যদি ধরেন 10% হয়, কত হবে? 1,80,000 কোটি টাকা। আপনি তো 10% করেন না প্রফিট, 3% করেন, তাহলে 1,80,000 10,000 30,000 40,000 কোটি টাকা আপনার এর ভিতরে আছে, কিন্তু আপনার ক্ষত 5 লাখ কোটি টাকা। তাহলে আপনি স্ট্রেট যদি ভাগ করে দেখেন যে এই ক্ষত ভরতে আপনার কতদিন লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা চাচ্ছি, আমরা বলছি যে ক্ষত তো ঘটেছে, আপনি বিচার করেন, আপনারা যা করবেন সেগুলো তো করবেন, কিন্তু আমাকে তো পুরো অর্থ ব্যবস্থাটা চলে কিন্তু সম্পূর্ণ আস্থার উপরে। একটা লোক যদি ব্যাংকের কাউন্টারে যে পয়সা ছাড়া ফেরত আসে, এটা কিন্তু ন্যাশনাল ডিজাস্টার, এটা আপনাকে মানতে হবে। তার জন্য কিন্তু যে লোকটা পয়সার জন্য ফেরত যাচ্ছে ওর কিন্তু দায়িত্ব তার দায়ী না, কিন্তু সে অ্যাফেক্টেড। তাহলে এটাকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করার অনেকগুলা টুলসের মধ্যে রয়েছে, যেমন একটা টুলস বললাম, যদি শুধু আমাকে প্রভিশনটাকে যদি শুধু খরচ হিসাবে আপনি ডিফাইন করেন, ডেফিনেশনটা খরচ, ট্যাক্স কখন সরকার দাবি করবে? যখন আমি প্রফিট করব। আমাকে তো আমার প্রভিশন যদি আমাকে নেট প্রফিট থেকে দিতে হয়, তাহলে তো আমি চলতে পারবো না। তাহলে 30% প্রবলেম তখনই কিন্তু 40% সলভ হয়ে যেতে পারে যদি আমাকে অপারেটিং প্রফিট থেকে দিতে পারে। তারপরে প্রভিশনের যেসব অন্যান্য টুলসগুলো আছে, SLR আছে, আরও কিছু আছে, সেগুলা সরকার কাজ করছে। এগুলা দিয়ে অ্যাড্রেস করে কেউ, আপনি যদি এটা স্ট্রিক্ট থাকেন তাহলে এই ক্ষত সারতে কারই 10 বছর লাগবে। আপনি যদি আমাকে এইভাবে পলিসি সাপোর্ট দেন তাহলে সেটা ক্ষত সারতে হয়তো 5 বছর লাগবে। এবং গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, উই আর ভেরি হোপফুল যে এটার একটা প্র্যাগম্যাটিক সলিউশন নিয়ে আসবেন এবং গভর্নমেন্ট ধন্যবাদ আপনাকে। রিজভি ভাই, এটা যদি একটা অঙ্ক দিয়ে আপনি দেখান, মানে ভাই যেটা বলতে চাচ্ছে, ধরেন আমরা তো জানি যে মেজরিটি ব্যাংক লসে আছে, মানে কিছু ব্যাংক ছাড়া মেজরিটি ব্যাংক কিন্তু লসে আছে। এখন আপনি যদি চিন্তা করেন এটা কি অপারেটিং লস, মানে আপনি যদি চিন্তা করেন অপারেটিং লস আর কি আপনার যখন প্রভিশন নেওয়ার পরে লস, এই দুটো কিন্তু ডিফারেন্ট। ধরেন আপনি হয়তো অপারেটিং প্রফিট আছে 40 কোটি টাকা আর ওনাকে প্রভিশন নিতে হয়েছে 100 কোটি টাকা, তাহলে আপনার কি হবে? নেট রেজাল্ট হবে কত? নেট রেজাল্ট হবে 60 কোটি টাকা লস। এখন ট্যাক্স অফিসে যখন রিটার্ন দিচ্ছেন আপনি,
আপনি লস কিন্তু আপনার নিচ্ছে না, সে বলতেছে ভাই আমি তোমার লসটা মানি না, সে করছে এই 60-এর সাথে ওইটা যোগ করে দিচ্ছে। তো দিনের শেষে গিয়ে কিন্তু 60 কোটি টাকা লস থাকা সত্ত্বেও ট্যাক্স অফিসের রেকর্ডে 40 কোটি টাকা প্রফিট, এবং ইউ আর এন্ডিং আপ, এই যে যদি লিস্টেড কোম্পানি হয় 37.5%, আনলিস্টেড হলে 40% ট্যাক্স দিতে হচ্ছে। লস মেকিং কোম্পানি 40% ট্যাক্স দিতে হচ্ছে অন লস। আপনি বুঝতে পারছেন জিনিসটা? course. এটা একটা গভীর বিশাল কষ্ট। একটা বার্ডেন। এই- মানে এই সিচুয়েশন তো কখনো আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হয় না। আগে বিটস এন্ড পিসেস হতো, আর এটা এখন একটু মহামারী পর্যায়ে হয়ে গেছে আর কি অলমোস্ট। Right, এটাই ভাই বলতে চাইছেন আর কি। রাইট, জি, আমি এটা কষ্টটা আমি আপনি তো- স্নেহাশিসের কাছে আরেকবার বুঝতে আসবো। আমি পারছেন। একটু জনাব মুস্তাফিজ, আপনি খুব সংক্ষেপে যদি বলেন যে আপনার সেক্টরে তাহলে সরকার বাকি কি থাকলো করতে আর পারে? কি। আমাদের সেক্টরে যেটা প্রধান যে চারটা সমস্যার মধ্যে দুটো তো আমি বললাম, আর হলো আমাদের খুবই ভোগান্তি হতো চট্টগ্রাম বন্দরে যখন আমাদের কাঁচামাল আসবে তখন আমাদের একটা এনওসি নিতে হবে মন্ত্রণালয় থেকে এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে। ওটা কি, আচ্ছা, ওটা কি টেস্টিং এর ইস্যু? তা টেস্টিংয়ের না, তারা হলে ফ্যাক্টরি পরিদর্শনে যাবে। আপনার মাল থাকলেও জাহাজে মাসে যদি 5 বার আসে 5 বারই আপনি ফ্যাক্টরিতে একটা কমিটি করে যাবে। এটা একটা অনেক বড় ভোগান্তি। তা আমরা বলেছিলাম যে 365 দিনই আপনি যান, কিন্তু জাহাজটা যখন বন্দরে থাকে তখন যদি আপনার এটা ডিলে হয় তাহলে আমাদের এখানে ড্যামারেজ দিতে হয়। তো এইটা এবার আপনার এনবিআর এটা তো অ্যাড্রেস করছে। এবং অর্থমন্ত্রী মহোদয় এটাকে অ্যাড্রেস Right. করছে যে এটা একবার প্রত্যয়ন নিলে ওই বারবার আর নিতে হবে না। এটা একটা অনেক বড় রিলিফ হয়েছে। আমাদের সময় যায়, অর্থ যায়, ভোগান্তি, অনেক ড্যামারেজ যায় এগুলো আপনারা তো থেকে। অনেক গেইনার। না, এটা আমাকে একদম মানে বামার পক্ষ থেকে এবং আমি এই বামার মেম্বার কোম্পানির ন্যাশনাল এগ্রিকালচার পক্ষ থেকে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানার ভাষা নেই। এটা অনেক বড় ভোগান্তি। আর একটা না বললে নয়, এলডিসি কান্ট্রি হিসেবে আমরা কিন্তু প্রিভিলেজড। আমাদের প্রাপ্ত সুবিধা হলো ঔষধ এবং অ্যাগ্রোকেমিক্যালস, ঔষধ এবং কীটনাশক। এটা কিন্তু প্যাটেন্টের বাইরে, আমাদের প্যাটেন্টকে রেসপেক্ট করতে হবে না যতদিন পর্যন্ত না আমাদের গ্রাজুয়েশন না হয়েছে। ফার্মাসিউটিক্যাল, আমার তো ফার্মাসিউটিক্যালও আছে, আপনি জানেন, ফার্মা কিন্তু আমরা এই প্রিভিলেজ নিচ্ছি। ধরেন ইউএস এফডিএ 30 দিন আগে যেটা অনুমোদন হয়েছে আমেরিকাতে, বাংলাদেশে কিন্তু 30 দিনের আগে আমরা কিন্তু এটার আমরা এখানে অনুমোদন পাইতে পারি। এটা কিন্তু আইন দ্বারা আমরা প্রাপ্য সুবিধা। অ্যাগ্রোকেমিক্যালসের ক্ষেত্রে এটা আমরা পারি নাই। ওই যে বহুজাতিক বললেন, বহুজাতিক কোম্পানি এবং এখানে সংশ্লিষ্ট কিছু লোক, এটা হলো এই অ্যাগ্রোকেমিক্যালস কি, যেটা আমাদের দেশের মূল জায়গা কৃষি, সেটাকে কিন্তু অনেক উচ্চ মূল্যে 5 গুণ 10 গুণ বেশি দামে এগুলো কিছু প্যাটেন্ট প্রোডাক্ট, এখানে 55% মার্কেট দখল করে আছে প্যাটেন্ট প্রোডাক্ট। পশ্চিমা অর্থনীতির কিন্তু 50% উপরে কিন্তু প্যাটেন্ট বাণিজ্য। তারা ওই WTO করছে এই জন্য যে এগুলো যাতে বাণিজ্যটা তাদের কায়দা করে অন্যকে কায়দা করে করেছে। জি, এটা জি। তো হলো আপনার ন্যারেটিভ ফ্যালাসি বলে কথা আছে না, Right. যে বয়ানের চাতুরতা। হ্যাঁ। মানে আমরা এলডিসি তোমরা তোমাদের এই সুবিধা পাবা, কিন্তু বাস্তবে কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু সারা পৃথিবীতে এই প্যাটেন্ট কিন্তু আমাদের উল্টায় দিছে সব কিছু। আমরা কৃষির ক্ষেত্রে এই সুবিধাটা আমরা এখনই নিতে পারিনি। এটা একটা অনেক বড় এই ফাইটটা চলছে, বামা এটা জি, প্রতিষ্ঠিত অনেক করবে। ধন্যবাদ। আমরা শেষ করব জনাব স্নেহাশিস বড়ুয়া, আপনার কাছে যে একটা জি, অপ্রদর্শিত অপ্রদর্শিত, অর্থ, জি। এরই সঙ্গে আমার আরো 2-3টা প্রশ্ন খুব ছোট ছোট। সেটা হলো যে এইবার করের মানে কর ছাড়ের ছড়াছড়ি একটু গোটা বাজেট জুড়ে, তারপরও অর্থমন্ত্রী অনেক অ্যাম্বিশাস একটা টার্গেট দিচ্ছে এনবিআরকে। হ্যাঁ, আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করতেছেন, হ্যাঁ, যেখানে আমরা এই 4 লাখ কোটি টাকা আয় করতে পারতেছি না, হ্যাঁ, সেইখানে আমরা 6 লাখ কোটি টাকা আয় করব এই এনবিআর দিয়ে, এবং তারপরে একটা দ্বিধাবিভক্ত এনবিআর। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যেহেতু সময় খুব কম, তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে আগে বুঝাই যে অপ্রদর্শিত অর্থ জিনিসটা কি। জি জি ধরুন আপনি এই বছর আপনি একটা সম্পত্তি কিনলেন তেজগাঁওতে। জি তেজগাঁওতে এখন দেখা গেল যে আসলে আপনি যে রেজিস্ট্রেশনটা করছেন ওই তেজগাঁও রেজিস্ট্রি অফিসে, এইটার এখানে মৌজা ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা, মানে এটা পার কাঠায়। কিন্তু যিনি বিক্রেতা উনি বলছে ভাই আমি তো 1 কোটি টাকা দিব না, যেটা রিয়েলিটি। এটার আসলে অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন ভ্যালু হচ্ছে 5 কোটি টাকা। আপনিও রাজি হলেন স্ব ইচ্ছায়, তো তার মানে আপনি পার কাঠা 5 কোটি টাকা দিয়ে কিনতে রাজি হলেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হয়তোবা মানে অপ্রদর্শিত কিছু অর্থ আছে, মানে প্রদর্শিত না, অপ্রদর্শিত কিছু অর্থ। কীভাবে অর্থটা আছে? আপনি হয়তো কোনো না কোনো এলাকায় আপনি একটা জমি বিক্রি করেছিলেন, বা আপনার কোনো একটা লেজিটিমেট ব্যবসা আছে, যে ব্যবসার মধ্যে আপনি হয়তো সঠিক আয়টা প্রদর্শন করেননি। ইলেজিটিমেট না মানে কোনো ড্রাগ ট্রাফিকিংয়ের টাকা না, আপনি হয়তো ব্যবসার মধ্যে লাভটা কম দেখিয়ে হয়তো টাকাটা আলাদা করে রেখেছিলেন। এখন কি করলেন, ওই যে টাকাটা আলাদা করে রেখেছিলেন ওই 4 কোটি টাকা, এইটা এখানে ঢেলে দিলেন। তার মানে আপনার সোর্স সাপোর্ট করে 1 কোটি টাকা, আর বিয়ন্ড সোর্স হচ্ছে কত? 4 কোটি। 4 কোটি টাকা। এবার সরকার আইন করে দিয়েছে, যদি আপনি
সঠিক মূল্যটা প্রদর্শন করতে চান আয়কর রিটার্নে, তাহলে এই 4 কোটি টাকা যেটা আনট্যাক্স মানি ছিল আপনার হাতে, সেটার উপরে আপনার যে প্রযোজ্য কর হার, মানে আপনি যদি স্ল্যাব রেটে যান সেই রেটে যদি কর দিয়ে দেন, তাহলে আয়কর অথরিটি এই 4 কোটি টাকার সোর্স নিয়ে কোনো প্রশ্ন করবে না। ওকে, ঠিক আছে, তার মানে দেখেন হয়তো আপনার একটা অপ্রদর্শিত সোর্সের একটা ফান্ড ছিল, সেই ফান্ডটাকে আপনাকে সরকার সুযোগ দিচ্ছে বৈধ যে করার। ভাই আপনি একটু বৈধ হয়ে যান, এই অপ্রদর্শিত অর্থ থেকে বৈধ হয়ে যান। আবার এমনও হতে পারে যে আপনি 2022-23 সালে আপনি একটা সম্পত্তি কিনেছিলেন, যেটা আপনি ট্যাক্স রিটার্নে ওই 1 কোটি টাকায় দেখাইছেন, আপনি 5 কোটি টাকা দেখান নাই। এখন আপনাকে আয়কর গোয়েন্দা ডাকছে, আপনাকে সিআইসি ডাকছে, ভাই আপনার তো একটা এরকম সম্পত্তি পাওয়া গেছে, তো এই সম্পত্তি তো আপনার অ্যাকচুয়াল ভ্যালু দেখান নাই। তখন আইন বলছে যে যদি আপনি ওই টাকাটা, মানে যে যতটুকু ডিফারেন্স আছে ওই টাকাটা দেন, মানে আপনার স্ল্যাব রেটে ট্যাক্সটা দিবেন, সাথে আরও 20% অতিরিক্ত দিবেন, জরিমানা। মানে জরিমানা হিসেবে, তাহলে আয়কর অথরিটি আপনাকে এটা প্রশ্ন করবে না। সিমিলার অ্যামনিস্টি আবার কাকে দিয়েছে? আপনি ক্রেতা না, আবার বিক্রেতাকে বলছে যে বিক্রেতা, মানে যে বিক্রি করেছে আপনার কাছে, সে যদি ডিফারেন্সের উপরে 15% ট্যাক্স দিয়ে দেয়, মানে বিক্রেতা, বা 15% বা তার স্ল্যাব রেটে যেটাই পড়ে, তাহলে বিক্রেতাকেও কোনো কি প্রশ্ন করাবে না, কারণ কান টানলে তো মাথা আসবে। আপনি যদি বায়ার হন, ওইদিকে সেলারকেও কিন্তু অ্যামনিস্টি দিচ্ছে, অ্যান্ড ভাইস ভার্সা। এখন এটা আপনি কিভাবে ল্যাঙ্গুয়েজে ধরবেন যে এটা কি কালো টাকা নাকি অপ্রদর্শিত টাকা? আয়কর আইনের ভাষা হচ্ছে এটা অপ্রদর্শিত। তবে হ্যাঁ, এখানে অ্যাবসলিউট অ্যামনিস্টি কিন্তু দেওয়া হয়নি। এখানে বলা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ হয়তো কোয়েশ্চেন করবে না, কিন্তু বাংলাদেশে তো অনেক কর্তৃপক্ষ আছে, এখানে তো বলা হয় নাই যে বাংলাদেশে সকল কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করতে পারবে না। সো ওই ফাঁকটুকু কিন্তু শব্দ চয়নে রয়ে গেছে আর কি। সো দিস ইজ আনসার টু ইউর ফার্স্ট কোয়েশ্চেন আর কি। হ্যাঁ, যে আরেকটা হচ্ছে, আরেকটা বলেছিলাম যে করের অনেক ছাড়, জি আবার এই এনবিআর দিয়েই 6 লাখ কোটি টাকা আয় করবেন অর্থমন্ত্রী, যেখানে আমরা 4 লাখ কোটি আয় করতে পারছি না। জি ভাই, এই কিছুক্ষণ আগে ভাই বললো যে উনি কত খুশি, কত খুশি কেন? কারণ হচ্ছে ছাড় দিয়েছে, না, ছাড় দিয়েছে, কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা বিগত অ্যাটলিস্ট আমি বলবো 3টা বছর বা 4টা বছর, এই কোভিডের পর থেকে, রাশিয়া ইউক্রেন, তারপর রাজনৈতিক পট পরিবর্তন, আবার নির্বাচিত সরকার আসার পরের 1 সপ্তাহের মধ্যে আবার কি হলো, মিডল ইস্ট ক্রাইসিস। যদিও আজকে আমরা শুনছি যে একটা ডিল ইজ ডান, সো উই আর হোপফুল যে আসলে, কারণ আমরা অ্যাজ এ প্রফেশনাল আমরাও কিন্তু স্ট্রাগল করছি সবাই মিলে। তো দিনের শেষে গিয়ে এই যে বিজনেসকে যদি কমফোর্ট দিতে হয়, এমপ্লয়মেন্ট জেনারেশন যদি করতে হয়, তাহলে উনাকে যদি ইন্ডাস্ট্রি, আমি দেখেছি প্রায় 32টা থেকে 33টা ইন্ডাস্ট্রিতে ওনারা অনেকগুলো র মেটেরিয়ালের উপর ছাড় দিয়েছে। শুধু ওষুধে উনি বলছে 52টা এপিআইতে ওনার ছাড় পেয়েছে। এরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়াল, স্পেয়ার্স, ক্যাপিটাল ইকুইপমেন্ট, মেশিনারিজে অনেক ছাড় দিয়েছে। তার মানে এগুলো একটা ট্যাক্স এক্সপেন্ডিচার, ছাড় দিতে হবে, কারণ নাহলে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হবে না। ওটা না হলে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট জেনারেশনটা আসবে না, ওটা না হলে আপনার করের টাকাটা তৈরি হবে না। তাহলে এই যে জায়গাটা আসছেন, তাহলে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাঠামোগত দুর্বলতা। আমরা আশা করছি কত, প্রায় ধরেন এই বছরের যে বাজেটটা আছে, এই বাজেট থেকে 4,99,000 বা 5,04,000 যেটাই বলুক, আমরা একটা এস্টিমেট করে দেখেছি যে এখানে আপনার প্রায় গ্যাপ হবে 85 থেকে 90,000 কোটি টাকার গ্যাপ। যদিও পেপারে রিপোর্ট করেছে 1 লাখ কোটি, বাট আমি হোপফুল বাই এন্ড অফ জুন এডিপির যদি এগুলো ঠিক হয়ে যায়, তাহলে আপনার হয়তো কি মানে 90,000 কোটি টাকার কাছাকাছি গ্যাপ থাকবে। আবার এবছরের বাজেটে আরও 1 লাখ কোটি টাকা বেড়ে গেছে। সো তার মানে আপনি যদি বেসলাইন চিন্তা করেন 5 লাখ কোটি, এখান থেকে যদি 7 লাখ কোটি যায়, 40% ইনক্রিজ ইন রেভিনিউ কালেকশন। আর আপনি এখানে যে ব্যবসায়ী আছেন, এটা তো প্রত্যেকে ব্যবসায়ী, ওনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন ওনার ব্যবসা এই বছর 40% গ্রো করবে? যদি ব্যবসা যদি গ্রো না করে আপনি 40% রেভিনিউ গ্রোথ আনবেন, এটা হাইলি চ্যালেঞ্জিং। আমি বলছি না এটা অ্যাচিভেবল না, ওনারা কিছু মেসেজ বা সিগন্যাল কিন্তু বাজেটে রেখে দিয়েছেন কীভাবে করবেন। ধরেন এডিপি যদি ঠিকভাবে বাস্তবায়ন হয়, রিজভি ভাই, আমাদের এডিপি টার্গেট গত বছর থেকে 1 লাখ কোটি বেড়ে গেছে। যদি 3 লাখ কোটি এডিপি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার 3 লাখ কোটি থেকে তো সরকার 5% ট্যাক্স, 10% ভ্যাট, 15% তো ওখান থেকে আসবে, 45,000 কোটি টাকা। এইভাবে যদি খাত ভিত্তিক করেন, আসার সম্ভাবনা আছে। কিন্তু এনবিআর যদি তার বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার, পলিসি, এই যে ভাই বললো কাস্টমস ডিউটিতে মিনিমাম 3 ধরনের যদি চিন্তা করেন, সিডি, এসডি, আরডি। এবার আরডি 9টা থেকে 6টা করেছে, কিন্তু কাস্টম ডিউটির এবং সাপ্লিমেন্টারি ডিউটির যে 13টা 9টা 8টা স্ট্রাকচার আছে, মাল্টি লেয়ারের আছে, এখানে কিন্তু হাত দেয়নি। এবং সবচেয়ে বড় যে জিনিস, যে আপনি যদি উৎপাদন পর্যায়ে যদি ডিউটি এত বেশি থাকে, ভ্যালু এডিশনস করে তো কষ্ট অনেক বাড়বে। 58%, হ্যাঁ 58% টিটিআই। তারপর আপনি যদি ভিএটিতে যান, ভ্যাটে কিন্তু রেটে কিন্তু কোনো ছাড় দেওয়া হয় নাই,
দেখবেন কোনো জায়গায় বলা হয় না যে 15% থেকে আপনাকে 10% বা 12% করা হচ্ছে, বরঞ্চ উল্টা হচ্ছে। তার মানে আমার ফান্ডামেন্টাল যে সমস্ত মৌলিক জায়গা সেখানে হাত দেয়নি। ব্যবসায়ীদের কর হার, আমাদের একজন ব্যাংকার ভাই আছেন, চিন্তা করেন নর্মাল কোম্পানি থেকে ব্যাংকের রেট কত 40% বা 37.5, ওটুকু কি হাত দিয়েছে? প্রাইভেট কোম্পানির রেটে কি হাত দিয়েছে? দেয় নেই। তারপর হচ্ছে আয়কর আইনের অন্য কিছু প্রভিশনস আছে বেসিক বা ভ্যাট আইনের বা কাস্টমসের, ওখানে কিন্তু হাত দেওয়া হয়নি। তা আপনি যদি মৌলিক জায়গাগুলোতে হাত না দেন তাহলে মানুষ তো চিন্তা করবে ভাই বাংলাদেশে ব্যবসা করলে 27.5 বা 30% ট্যাক্স যদি দিতে হয়, উনি যদি চিন্তা করে ভিয়েতনামে গেলে 20%, ইন্দোনেশিয়াতে গেলে 22%, তাহলে আমি কেন বাংলাদেশে ব্যবসাটা করবো ভাই? তাহলে আমাকে কিন্তু ওই যে মৌলিক পরিবর্তনটা কিন্তু হয়নি। এবং সাথে যদি যান অপারেশনাল জিনিসগুলো যেগুলো বলছে ইজ অফ ডুইং বিজনেস, এগুলোর জন্য যে ব্যাপক ডিজিটালাইজেশনসের কথা আমরা ভাবছি, বাজেটে সেটা রূপরেখা আছে, কিন্তু ওনারা কোনো টাইমলাইন যদি দিত, হ্যাঁ এই জিনিসটা আমরা আগামী 3 মাসের মধ্যে করব, এই জিনিসটা 6 মাসের মধ্যে করব, তাহলে বুঝতাম যে অপারেশনাল জায়গাতে ওনাদের কি হতো, অ্যাড্রেসটা হতো। আবার ওনারা চাচ্ছেন বেসটা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে ইন্টিগ্রেট করবে, তহসিল অফিসের সাথে ইন্টিগ্রেট করবে, আরজেসির সাথে ইন্টিগ্রেট করবে। এখন আপনি যদি বলেন কালকে কি বাংলাদেশ ব্যাংক আপনাকে দিয়ে দিবে, তার আইন কি বলে? তার আইন তো হয়তো দিবে না যে ভাই আপনি ইন্টিগ্রেট করার কি সুযোগ আছে। তাহলে আইন পরিবর্তন করতে হবে, বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার ডেভেলপমেন্ট আনতে হবে, তারপরে না আপনি ইন্টিগ্রেট করবেন। কিন্তু এটা করতে করতে 7 লাখ কোটি টাকা আহরণ করার যে টার্গেট 30শে জুন 2027, এর মধ্যে কি আপনি পারবেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি একটা মিনিট একটা এই ব্যাপারে কথা বলি। আমি আপনাকে দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে 1 মিনিটে বলবেন। সেটা হচ্ছে যে চন্মাইদা যেটা বললেন, হ্যাঁ দেখেন আমাদের 18 কোটি মানুষ দেশের, হ্যাঁ আমাদের এই ঢাকা বেস, চিটাগং বেস যারা আছে, আমরা যারা ট্যাক্স ফাইল করছি তাদের পরেই কিন্তু এই চাপটা দেওয়া হচ্ছে। আপনি দেখেন এই জোনগুলো ভিত্তিক আছে ঢাকা শহরে, হাতে গোনা অল্প কিছু ফাইল আছে, এই ফাইলগুলো সারাদিন নাড়াচাড়া করে, হ্যাঁ কিন্তু এইটা যদি পুরো ডিসাইটেলাইজেশন করা সারা দেশে এই অল্প অল্প করে ট্যাক্স দেওয়া হয়, সবার কাছ থেকে নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের যে এমবিআরের যে চাপটা আছে এটা কিন্তু সহজ হবে। আরেকটা জিনিস আমি বলছি, দেখেন সরকারের কিন্তু এসএমই সাপোর্ট দেওয়ার ব্যাপারে তেমন কিন্তু সুনির্দিষ্ট রূপরেখা দেখা যাচ্ছে না। কারণটা কি, আপনি কয়েকজন মাল্টি গ্রুপ বিজনেসম্যান তারাই কিন্তু সব ফ্যাসিলিটিস নিচ্ছে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্টকে প্রত্যেকটা দেশে এসএমই সেক্টরকে আপনি ডেভেলপ যদি না করতে পারেন, একটা দেশকে ডেভেলপ করা ভেরি ডিফিকাল্ট। সেখানে কি হচ্ছে, উল্টাটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, এসএমই সেক্টরকে মেরে ফেলা হচ্ছে, বড় বড় সেক্টরগুলিকে হচ্ছে এসএমইর যে ব্যবসাটা সেটা তারাও দখল করতেছে। তো এই ব্যাপারে আমি বলবো গভর্নমেন্টকে একটু ফোকাস দেওয়ার জন্য, তাহলেও কি রেভিনিউর ক্ষেত্রে কষ্ট হবে না, এসএমই সেক্টর আরও রেভিনিউ দিবে। জি, অনেক ধন্যবাদ জনাব শেখ ওয়ালিউল ইসলাম। আপনাদের 4 জনের প্রতি কৃতজ্ঞতা জানাই চ্যানেল আইয়ে এসে দর্শকদেরকে আলোকিত করার জন্য। দর্শক, আমরা শেষ করব আজকে চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। সেই অবধি আপনাদের সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন।